তোমাদের মনে ভীষণ সংশয় এবং যে প্রশ্নটা বারবার তোমাদের মনে হাজির হয় যে স্যার আমি খুব কম সময়ে একটা স্ট্যাবিলিটি চাই, অর্থাৎ আমি খুব কম সময় পড়াশুনোর পিছনে দিয়ে আমার ফ্যামিলিকে বাঁচাতে চাই, বা আমি নিজে একটা জায়গায় স্ট্যান্ড করতে চাই, সেটা অবশ্যই সরকারিভাবে, বা সরকারি কোনো চাকরি যাতে আমি করতে পারি খুব কম সময়ের মধ্যে। এমন কি কোনো জব বা কোনো রকম ওয়ে আছে? তো বাবু, তোমাদেরকে আজকে আমি সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা করতে চলেছি বা বলতে চলেছি। তো সবাইকে ওয়েলকাম টু বিএসএসসিআই ব্যাংকিং। বিএসএসসিআই ব্যাংকিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমি তোমাদের বিজয় স্যার। আর আজকে তোমাদের সামনে আলোচনা করার জন্য হাজির হয়েছি যে খুব কম সময়ে তুমি যদি এই এক্সাম, যেটা তোমরা ব্যাংকিং এক্সাম বলো, এটা যদি প্রিপারেশান নিতে পারো, সত্যিই কি খুব কম সময়ে চাকরি পাওয়া সম্ভব? তার যথাযথ সায়েন্টিফিক, এক্স্যাক্ট সায়েন্টিফিক ওয়েতে প্রত্যেকটা যুক্তি দিয়ে তোমাকে আমি বোঝানোর জন্য হাজির হয়েছি। তো চলো শুরু করি আজকে আমাদের যে সেশন। কম পড়েই কি ব্যাংকিং চাকরি এই 2026 সালে দাঁড়িয়ে করা সম্ভব বা পাওয়া সম্ভব? দেখে নাও। তোমাদের মনে হয় স্যার ব্যাংকের পরীক্ষা, আর ব্যাংকের পরীক্ষা মানেই তোমাদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় এই জায়গাটা, অর্থাৎ আমাদের প্রচুর প্রচুর এবং প্রচুর পড়তে হবে। একেবারেই নয়। তুমি যদি স্মার্ট হইতে পড়াশোনা শুরু না করে থাকো, তাহলে কিন্তু তখনই তোমার মনে হয় অনেক কিছু পড়তে হবে বা প্রচুর পড়তে হবে। তাহলে স্যার আমার করা কি? এখানে কম পড়া বলছি মানে তোমরা হয়তো ভাবতে পারো স্যার কম পড়ে ব্যাংকিং চাকরি, হাসিও পাবে অনেকের, এবং তোমরা বলবে বা ভাববে যে স্যার কম পড়ে বলতে আপনি কি বলতে চাইছেন? কম পড়ে বলতে স্যার তাহলে শুয়ে ঘুমিয়ে বসে অলসতা নিয়ে মনের মধ্যে পড়বো? একদমই নয়, একদমই নয়। তার মানে আমি বলতে চাইছি পড়াশুনো বা এফোর্টটা কম দিয়েও আমি আউটপুটটা 100% দিয়ে কী করে চাকরিটাকে ছিনিয়ে নিতে পারবো। তাই এখানে কম পড়া মানে কম সময়ে সর্বোচ্চ আউটপুট। আশা করছি বোঝাতে পারলাম। তাহলে তোমার এখন যেটা জানতে গেলে বা কম সময় যদি তুমি কিভাবে চাকরি পাবে বুঝতে গেলে তোমার আগে কিন্তু যেটা জাজ করতে হবে সেটা হচ্ছে রিয়েলিটি। রিয়েলিটি কী, বা এই যে তুমি ব্যাংকিংয়ের এক্সাম দিতে চলেছো বা চলবে বা এক্সাম দেবে ভবিষ্যতে, সে জায়গায় দাঁড়িয়ে তোমার বাস্তবতাটা কি হতে পারে সেটা তোমাকে কিন্তু খেয়াল রাখতে হবে। স্যার কী স্যার? তাহলে তোমার দেখো সিলেবাস যে বিষয়টা থাকে ব্যাংকিংয়ের, একেবারেই কম সিলেবাস বা ছোটো সিলেবাস থাকে। কি বললাম বোঝায় গেল? এবং ব্যাংকিং পরীক্ষাগুলো তুমি যদি দেখো, আইবিপিএসের মধ্যেই ক্লার্ক, পিও, এসবিআই ক্লার্ক, পিও, আরআরবি যাই যেগুলো আছে, ঠিক আছে, এগুলোর জন্য তোমরা যদি গাদা গাদা সমস্ত বই বড় বড় কিনে পড়া শুরু করে দাও, সেটা সবচেয়ে বড় ভুল হবে। ঠিক আছে, এগুলো কখনো সিলেবাস বেস করে বা গাদা গাদা পড়ে পরীক্ষা দিয়ে সাফল্য অর্জন করার পরীক্ষা নয়, যেটা ব্যাংকের পরীক্ষা। ঠিক, তাহলে কি করতে হবে? এগুলো সমস্ত হচ্ছে প্যাটার্ন বেসড এক্সাম, অর্থাৎ তোমাকে এক্সামের প্যাটার্ন বা ট্রেন্ডকে ফলো রাখতে হবে। সিলেবাস বেসড এক্সাম কিন্তু এটা নয়। তাই তোমরা যদি মনে করো যে সিলেবাস বেসড এক্সাম মানে আমাদের সিলেবাস যা আছে আমার হুবহু সব করে যেতে হবে এবং সিলেবাসের বাইরেও পড়ে যাবো যদি পরীক্ষায় প্রশ্ন চলে আসে, এটাও ভুল ধারণা। তাই গাদা গাদা বই আর সিলেবাস যা আছে সমস্ত কিছু করা একটা বোকামির জায়গা। কেন? কারণ এই খুব কম সময় যেহেতু তুমি চাকরি পেতে চাইছো, তোমাকে ফলো করতে হবে ট্রেন্ড কি বলছে। তাই সেই জায়গাটা তোমাকে আমি নিয়ে যাব। তাই তোমাকে এই মুহূর্তে মাথায় রাখতে হবে যে যেটা প্যাটার্ন বেসড এক্সাম যেহেতু আমাদের এটা, তাই সিলেবাস নিয়ে বেশি মাতামাতি করবো না বা বেশি সিলেবাস পড়ে আমি সময় নষ্ট করব না। তার মানে কি বলতে চাইছেন স্যার? তার মানে পুরো ইংরেজি বা গণিত পড়তে হবে না, শুধু এক্সাম স্পেসিফিক প্যাটার্ন তোমাকে জাজ করতে হবে বা সেইটাকেই ফোকাস করে এগিয়ে যেতে হবে। কারণ আমি বারবার একটা কথা বলি বাবু, আমরা পড়ে আইনস্টাইন হতে আসিনি। আমাদের একটা যেহেতু যারা মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করো তাদের উদ্দেশ্যেও বলবো যে আমাদের একটা স্টেবিলিটি দরকার বা আমাদের একটা জায়গা দরকার যেখান থেকে আমি আমার পরিবারকে ব্যাকহ্যান্ড সাপোর্ট বা সাপোর্ট করতে পারবো। ঠিক আছে, ঠিক কি না? তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমাকে কি করতে হবে? তোমার যে অনেক কোশ্চেন করতে হবে বা তোমার অনেক রকম ব্যাপার মাথা যেগুলো খাটে সেরকম করবো না। এই যে পোর্শনটা তুমি দেখতে পাচ্ছ, এটা কিনা ব্লু কালারে দেখতে পাচ্ছ, এটা তোমার 80% পোর্শন আর এটা তোমার হচ্ছে 20% পোর্শন। ঠিক আছে, আমাদের যে প্যারেটো প্রিন্সিপাল যেটা বলে, নীতি যেটা বলে, সেটা হচ্ছে এটাই। ঠিক আছে, তোমার আউটপুট দেখো এতটা 80% হচ্ছে আউটপুট,
তোমার ইনপুট কত 20%, অর্থাৎ তুমি এই 20% যদি স্ট্রং করতে পারো বা এই 20%-এর জায়গা অ্যাকুরেসি বা অ্যাকুরেট জায়গাটা তুমি খুঁজতে পারো বা যাচ করতে পারো, তোমার এখান থেকে 80% পাওয়া সম্ভব। সেটা বলে আমাদের সায়েন্টিফিক স্ট্র্যাটেজি অনুসারে। ঠিক আছে, তাই বলছে দেখো গবেষণায় দেখা গিয়েছে কিছু কিছু ব্যাংকিং এক্সামগুলোতেই, ঠিক আছে, মানে রাদার ব্যাংকিংয়ের সমস্ত এক্সামগুলোতেই 20% টপিক থেকে 80% প্রশ্ন আসে। 20% টপিক থেকে 80% প্রশ্ন আসে। তাহলে আমাদের এই ফোকাস করা উচিত এই 20% টপিককে। হ্যাঁ কি না বলো কমেন্ট বক্সে, তোমরা জানাতে ভুলবে না। ঠিক আছে, যে অবশ্যই স্যার হ্যাঁ আপনি ঠিক বলছেন নাকি ভুল বলছি। তাহলে স্যার যেমন উদাহরণস্বরূপ আপনি কিছু যদি বলতে চান বলতে পারেন। তুমি যদি ক্লার্ক লেভেল বা ক্লারিক্যাল যে কোনো ব্যাংকের ক্লারিক্যাল পোস্টগুলোকে খেয়াল করো, সেখানে তুমি দেখতে পাবে তাদের ট্রেনটা কী জিনিস, বা তাদের ট্রেন অনুযায়ী তুমি এইগুলোকে যদি বেশি করে পড়ে যাও, তোমার সিলেকশান কিন্তু 100% যে হয়ে যাবে ক্লার্ক লেভেলের প্রিলিমসে, আমি নিশ্চিত। কীভাবে বা কী কী টপিক করতে হবে? ইংলিশের দিক দিয়ে দেখতে গেলে এরর স্পটিং, রিডিং কম্প্রিহেনশনস, ক্লোজ টেস্ট, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, এই যে কটা বললাম 1 2 3 4, এই হাতে গোনা 4টে টপিক যদি তুমি একটু ভালো করে রিভাইজ দিয়ে রপ্ত করে চলে যাও, সেখান থেকেই তুমি 70 থেকে 80% নম্বর কভার করতে পারবে। কেন? কারণ ট্রেন্ড অনুসারে আমাদের প্রিভিয়াস ট্রেন্ড বলছে ক্লারিক্যাল লেভেলের পোস্টগুলোতে এই পোর্শন থেকেই সবচেয়ে বেশি নাম্বার ক্যারি করেছে। কি বললাম বোঝা গেল? ঠিক তেমনই তুমি যদি রিজনিংয়ের সেগমেন্টটা দেখো, সেখানে তুমি দেখতে পাবে পাজেল, ঠিক আছে, বা সিটিং অ্যারেঞ্জমেন্ট যেটা, সেখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন এসেছে। ঠিক আছে, ইনইকুয়ালিটি বা সিলোজিজমস, সেখান থেকে বেশি প্রশ্ন এসেছে। আবার কোয়ান্ট অর্থাৎ ম্যাথের দিকে দেখো, সিম্পলিফিকেশান, নাম্বার সিরিজ, ডিআই, তাহলে এই জায়গাগুলো থেকে সবচেয়ে বেশি প্রশ্ন এসেছে। তাহলে তোমার কাছে যখন প্রিভিয়াস ট্রেন্ড ক্লিয়ার, কোন জায়গাগুলো এক্সামিনার বা ব্যাংকিং সেক্টরে ফোকাস করা হয় সবচেয়ে বেশি পরীক্ষার সময়, তুমি যদি সেইগুলোই একটুখানি ফোকাস করে জোর কদমে পড়ে যেতে পারো, তাহলে তুমি বলো তোমার 20% টপিক তুমি কভার করছো পুরো সিলেবাস থেকে, এবং আউটপুট প্রায় 80% তুমি পাচ্ছ কি না? একদমই পাচ্ছ। তার কারণ কি? এইগুলো থেকেই বারবার পরীক্ষায় প্রশ্ন এসেছে, আর এগুলোই তোমাকে কিন্তু বারবার পরীক্ষাতেই আসে এই টপিকগুলোর ওপর বেস করে। তাহলে আশা করছি বোঝাতে পারলাম যে কম পড়েও কিন্তু আমরা আউটপুট যদি বেশি দিতে পারি, সেখানে কিন্তু আমাদের সিলেকশন হতে পারে। এবার চলো আস্তে আস্তে দেখে নিই তাদের স্ট্র্যাটেজি বা কেমন হয়, বা স্মার্ট কাট অফ স্ট্র্যাটেজি কী হয়, বা আমাদের বেসিক্যালি ব্যাংকিংয়ের কাট অফ কেমনভাবে নির্ধারণ করা হয়। টপার স্কোর যদি করতে ইচ্ছা হয় তোমার, যে তোমরা স্কুল লাইফে যেমন দেখো যে টপ হয় বা হায়েস্ট হয় সেই খুব ভালো খুব ভালো, এরকম যে ব্যাপারটা কম্পিটিটিভ সেক্টরে বা এই যে ব্যাংকিং সেক্টরে, বিশেষ করে ব্যাংকিং সেক্টরে সেরকম কোনো মূল্যই নেই তার। কেন? কারণ এখানে তোমার এই টপার হতে হয় না বা টপার হওয়ার জন্য আসতে হবে না। তোমার কাট অফ স্কোর যেটা থাকবে, সেই কাট অফ স্কোরটাই তুমি ক্লিয়ার করতে পারলেই সিলেকশন পাবে, এটাই হচ্ছে কথা বলে। তাহলে ব্যাপারটা কী হচ্ছে? ব্যাংকের এক্সাম হলো রিলেটিভ কম্পিটিশান। তুমি টপার হতে হবে না, তোমাকে টপার হতে হবে না, তোমাকে শুধু কাট অফ ক্রস করতে হবে। মানে কাট অফ যেটা আছে তাকে তুমি একটুখানি অতিক্রম করে যেতে পারো, মানে কাট অফ ক্লিয়ার করতে যদি পারো, সিলেকশন তোমার হয়ে যাবে, তাই না? ক্লার্ক এক্সামে অনেক সময় 100-এ 60 থেকে 70 পেয়ে অনেকে কাট অফ ক্লিয়ার করেছে বা সিলেকশন পেয়েছে। ঠিক আছে, তার মানে তুমি বুঝতেই পারছো 100% সিলেবাসের দরকার নেই, তুমি 65 থেকে 75% অ্যাকুরেসি রাখতে পারো, তাহলে তোমার কিন্তু সিলেকশন হয়ে যায়। তাহলে আমাদের আগে জায়গাটা বুঝতে হবে, ফ্যাক্ট বুঝতে হবে, সায়েন্টিফিক ওয়েতে বুঝতে হবে যে কোনটা আমাদের করা উচিত, কোনটা করা উচিত নয়। স্টেপ নাম্বার 4-এ আমরা দেখতে পাবো কম পড়া মানেই কিভাবে পড়বো। কম পড়বো তার মানে কিভাবে পড়বো যেখানে আমার সিলেকশন হবে, সেটা দেখে নাও। তোমার যে পদ্ধতিগুলো ভুল, বা তুমি যদি এখনও প্রিপারেশান কন্টিনিউ করছো, তোমার ভুল পদ্ধতি হচ্ছে এইগুলো। তুমি ভাবছো যে ব্যাংকে চাকরি করবো স্যার, তার মানে আমাকে স্যার 8 থেকে 10 ঘন্টা মিনিমাম পড়তে হবে। এটা সবচেয়ে বড় ভুল ধারণা। সব টপিক একসাথে পড়া, তুমি ভাবছো ব্যাংকিং পড়ছি মানে আমার সব একসাথে পড়ে শেষ করতে হবে, না, এটাও হচ্ছে তোমার সঠিক ভুল অ্যাপ্রোচ। সব মক টেস্ট দেওয়া, একসাথে সঙ্গে সঙ্গে সমস্ত কিছুর মক টেস্ট দিচ্ছ, এটাও হচ্ছে সঠিক ভুল অ্যাপ্রোচ। তাহলে স্যার অ্যাকচুয়াল বা এক্স্যাক্ট অ্যাপ্রোচ কী হওয়া উচিত? সঠিক পদ্ধতি বাবু এটা হবে, তুমি কম পড়বে বলেছি না, তাই 8-10 ঘন্টা পড়ার দরকার নেই, তুমি সিলেকশন আনতে পারো 3-4 ঘন্টা পড়েও, কিন্তু ফোকাস করতে হবে স্টাডির ওপরে ফুললি। তখন ফুললি ফোকাস করতে হবে স্টাডির ওপরে, একদম যেটুকু পড়ছো এই 3-4 ঘন্টা পুরো যেন ফুল ফোকাসে তুমি পড়তে পারো। ঠিক আছে, ডেলি মক দিতে হবে, এবং শুধু মক দিলে হবে না,
সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে মক যেটা ভুল হলো সেটা অ্যানালিসিস করা, ঠিক আছে? এই অ্যানালিসিস করলে তুমি তোমার উইক টপিকগুলোকে খুঁজে পাবে, যেখানে তুমি কিন্তু দেখতে পাবে তোমার ভুলগুলো হচ্ছে। সেই উইক টপিকগুলোকে তোমার কি করতে হবে, সেই উইক টপিকগুলো বাদ দিয়ে স্কোরিং টপিক ধরো। তোমার যেগুলো মনে হচ্ছে উইক সেগুলো অ্যানালিসিস পরে তো এমনিতেই তো ইনক্রিজ করবে বা ইমপ্রুভ হবে। তারপরে তোমার যেগুলো দেখছো বারবারই মানে ভুল করছো, একই জিনিস বারবারই ভুল করছো, সেই টপিকগুলো ছেড়ে তাহলে স্কোরিং যেটাতে হচ্ছে তোমার সেইগুলোর উপরে ফোকাস বেশি করে করবো, ঠিক আছে? তাহলে ব্যাপারটা কীভাবে দাঁড়াচ্ছে, একটা যদি আমি স্টাডি ফর্মুলা আকারে ধরি, এরকমভাবে কিন্তু তোমার সামনে 3-4 ঘন্টার প্ল্যান হয়ে দাঁড়াবে। কি প্ল্যান হয়ে দাঁড়াচ্ছে দেখো, প্রত্যেকটা সাবজেক্টকে ফোকাস করবো, ভালো করে মন দিয়ে বুঝবে। 1 ঘন্টা কোয়ান্ট করছো তুমি, দেখতে পেলে সিম্পলিফিকেশান আর সিরিজ থেকে বেশি প্রশ্ন এসেছে, তাই সেই জায়গাটা আমরা আগেই ফোকাস করব। যে বলেছি না যেটা স্কোরিং এরিয়া সেটাকে আমি আগে ফোকাস করব। 1 ঘন্টা রিজনিং করছি, যেখানে কিনা আমি তোমাদেরকে বললাম একটুকে পাজেল প্র্যাকটিস করবো সেখানে, কারণ পাজেলটা কোর এরিয়া বা যেখান থেকে বেশি প্রশ্ন আসে। 45 মিনিটস কী দেবো, মক অ্যানালিসিস, মানে মক দিয়ে অ্যানালিসিস করব, ঠিক আছে? 45 মিনিটস কী দেবো, ইংলিশের পিছনে দেবো, যেখানে এরর আর রিডিং কম্প্রিহেনশনটাকে বেশি করে জোর দেবো বা ফোকাস করবো। তাহলে এই হচ্ছে দেখো তোমার টোটাল 3 থেকে 4 ঘন্টা যেটা বলেছিলাম, 1 ঘন্টা 2 ঘন্টা আর এখানে 45 মানে বুঝতেই পারছো 90 মিনিট, ঠিক আছে? তাহলে এই যে টাইমটা কিন্তু তুমি অলরেডি বুঝে গেলে এবং টাইমটাকে আমি তোমাকে ভাগ করেও দেখিয়ে দিলাম। এখানে সবচেয়ে ব্যাপার যেটা হচ্ছে মক দিলে হবে না, যেটা তোমাদের বলেছি অ্যানালিসিস করতে হবে এবং সেটাকেই যেগুলো ভুল হচ্ছে বারবার সেগুলো অ্যানালিসিস করে স্ট্রং জোন বানাতে হবে। তুমি যদি 60তে মক দাও, ঠিক আছে, প্রতিটা মক তোমার কিন্তু বিশ্লেষণ করতে হবে, শুধু বিশ্লেষণ নয় মানে অ্যানালিসিস নয়, তার একটা খাতা করতে হবে যে কোন জায়গায় তোমার ভুল হচ্ছে, কোন জায়গায় তোমার ভুল হচ্ছে, ঠিক আছে? এরকম যদি তুমি এইগুলো করতে পারো, মানে প্রত্যেকটা খাতায় তোমার ভুলগুলো লিখতে পারো, তোমার অ্যাকিউরেসি মিনিমাম সেখান থেকে 20 থেকে 30% বেড়ে যাবে। এটা হচ্ছে সায়েন্টিফিক ওয়ে বলে, ঠিক আছে? তুমি আজকে যদি ধরো 20টা কোনো কিছু ভুল করেছো, ঠিক আছে, বা 20% ভুল করেছো, কালকে দেখবে সেই ভুলটা তুমি যদি ইমপ্রুভ করো আস্তে আস্তে দেখবে তোমার 40% গিয়ে দাঁড়িয়েছে, ঠিক আছে? মানে ঠিক হচ্ছে, আস্তে আস্তে ঠিক হচ্ছে। তাই তোমার আস্তে আস্তে ভুলের জায়গাটা আস্তে আস্তে তোমাকে বাড়িয়ে একেবারে 100% না হলেও তোমার মিনিমাম যাতে 20 থেকে 30% সেই ভুলের জায়গাটা কভার বা রিকভার হয়ে যায়, সেই জায়গাটা ফোকাস করতে হবে, কারণ ভুলটা যাতে তোমার না হয়, ঠিক আছে? চলো, যদি 60 নম্বরের মধ্যে হয়, যদি 60%, তো এখানে আমার 60 বলেছি হায়েস্ট, তাহলে 60%-এর মধ্যে মিনিমাম 20 থেকে 30% এমনিই বেড়ে যাবে। তাহলে তুমি বুঝতেই পারছো 50% কিন্তু তোমার ইনক্রিজ করেই যাচ্ছে অলরেডি, তুমি যদি মক দিয়ে সেটাকে অ্যানালিসিস করো। ওকে, পরবর্তী দেখো, তুমি পরবর্তী স্লাইড যেটা দেখতে পাচ্ছ এখানে অ্যাটেম্পট স্ট্র্যাটেজি, তোমার অ্যাটেম্পট কীভাবে করা উচিত সেই স্ট্র্যাটেজি তুমি কিন্তু এখানে দেখতে পাচ্ছ, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এটার জন্য, ঠিক আছে? তো ক্লার্ক এক্সামে তুমি যদি সব ধরনের প্রশ্ন করে আসবে ভাবো বা করতে চাও, সেটা সবচেয়ে বড় ভুল হবে। তাই ক্লার্ক এক্সামে সব প্রশ্ন করার কোনো দরকার নেই। 75% অ্যাটেম্প করলে সেটাই পুরো সেফ, ঠিক আছে? এবং যে কটা অ্যাটেম্প করবে সেটাতে যেন 90% সঠিক থাকে, এই অ্যাকুরেসি নিয়ে তোমাকে মেনটেন করে অ্যাটেম্প যদি করে আসতে পারো, তাহলে তুমি সিলেকশন পেয়ে যাবে, ঠিক আছে? টপার স্ট্র্যাটেজি সিলেকশন স্ট্র্যাটেজি নিয়ে এগোও, ঠিক আছে? তোমার সিলেকশন করো, তুমি আজকে একটা পরীক্ষা দিচ্ছ, 60 মার্কসের এক্সাম আছে, তোমার ধরো কাট অফ যেতে পারে বা কাট অফ রেগুলার তুমি পিওয়াইকিউ কাট অফগুলোকে দেখেছো, সেখানে ধরো দেখতে পাচ্ছ তোমার কাট অফ গিয়েছে 46, ঠিক আছে? 60 আমার পরীক্ষা, ধরো কাট অফ 46 গিয়েছে, আমি আরও হায়েস্ট ধরলাম, ঠিক আছে? এখান থেকে ধরো তোমাকে আমি বললাম কাট অফ ধরো সম্ভবত তোমার ধরো 50 বা 52 যা ইচ্ছা তো ধরো গিয়েছে, 50 থেকে 51 এরকম গিয়েছে, তাহলে তুমি বুঝে গেলে 50-51 কাট অফ যাচ্ছে। বা যদি তোমার ধরো 42 থেকে ধরো 45 কাট অফ গিয়েছে, এরকম ধরো দেখেছো, তুমি বুঝতে পারছো 45 কাট অফ যাচ্ছে। তাহলে তোমার তাহলে স্কোর কোনটাই, যে 42-45 যখন প্রিভিয়াস ইয়ারগুলো দেখছো বা 50-51 দেখছো, তোমার টার্গেট মাথায় চলে আসতে পিওয়াইকিউতে বা প্রিভিয়াস ইয়ারে দেখতে পাচ্ছি 50 মতো কাট অফ গিয়েছে। তার মানে আমি ঠিক সেরকমই 50-51 পাওয়ার মতোই কাট অফ ক্লিয়ার করার মতোই করব। এবং ব্যাঙ্কিংয়ের কিছু এক্সামগুলো আছে যেগুলো কিনা প্রিলিমস কোয়ালিফাইং মার্কস থাকে, সেটা কোনো ব্যাপারই না, তুমি কোয়ালিফাই করলেই হবে, তার মানে তোমার যেটুকু পাস মার্ক দরকার সেটা ওরা বলেও দেয়, সেটুকু পেলেই তুমি সিলেকশন হয়ে যাবে তোমার, তাই না? ওটা হচ্ছে প্রিলিমস ক্লিয়ার হয়ে যাবে রাদার। তো সেই জায়গাটা তোমাকে কিন্তু ফোকাস করতে হবে, ফোকাস রাখতে হবে। পরবর্তী স্টেপ 8 মেন্টাল গেম। তোমার কিন্তু এই জায়গায় মানসিক গেম বিশাল চলবে, ঠিক আছে? মাথার মধ্যে বিভিন্ন রকম কিছু মনে হবে, অনেক কিছু মনে হবে, ঠিক আছে? তো তোমার ব্যাঙ্কিং এক্সামে প্রেশার ম্যানেজমেন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, স্পিড আর নলেজ অবশ্যই থাকতে হবে। প্যাটার্ন দেখো, থিওরি বেস প্যাটার্ন থাকতে হবে, যেমন ধরো নলেজ তোমার এটুকু, স্পিড যদি হাই থাকে,
নলেজ আর স্পিড দুটো একসাথে মিলে তোমার কিন্তু এই সিলেকশন এনে দিতে পারে। এটা তোমার মাইন্ড সেট করতে হবে এরকমভাবে, ঠিক আছে। টার্গেট টাইম লাইন, তোমার টার্গেট তাহলে কীভাবে নেওয়া উচিত দেখো। টার্গেট টাইম লাইন দেখো, তোমাকে যদি তুমি এখন দেখতে চাও তো দেখতে পাবে ফার্স্ট 3 মাস তোমার কি করতে হবে, কনসেপ্ট বিল্ড আপ করতে হবে এবং কনসেপ্টের পাশাপাশি ইজি কোশ্চেনকে সলিউশন করতে হবে, যাতে তোমার সেই কোশ্চেনের ওপরে একটা আয়ত্ত চলে আসে, ঠিক আছে। তারপরে ফোকাস করতে হবে পরবর্তী 3 মাস কোথায় না, সেকশনাল মক টেস্টের ওপরে, প্রত্যেকটা টপিক ধরে ধরে সেকশনাল মক টেস্টের ওপরে। ফাইনাল 3 মাস অর্থাৎ তার পরবর্তী অর্থাৎ শেষ 3 মাসে তুমি কি করবে, 3 আর 3 6 আর 3 9 মাসে, পরবর্তী 9 মাসে মানে 3 মাসে তুমি কি করছো, ফোকাস করবে ফুল মক টেস্ট দেওয়া। তার সাথে শুধু ফুল মক টেস্ট নয়, স্পিডটা ইম্পর্টেন্ট। আশা করছি বলতে পারলাম। সত্যি সত্যি যদি বলতে চাই তোমার কাছে আজকে আমি যে কম পড়ে চাকরি পাওয়া, ঠিক আছে, সম্ভব যদি তুমি সিলেবাসকে কমিয়ে নিতে পারো, বেশি বেশি করে মক টেস্ট দিতে পারো। যে ভুলগুলো হচ্ছে, বলছিলাম না ভুলগুলো বারবার হচ্ছে, যখন সেটাকে স্কিপ করে চলে যাও, তাই সেই ভুলগুলো যাতে তুমি রিপিট না করো, মানে যে ভুলটা হচ্ছে সেটাকে তুমি শুধরে নিতে পারো তাড়াতাড়ি, তাহলেই সম্ভব। কনসিস্টেন্সি বজায় রাখতে হবে। তোমার কাছে অসম্ভব তখনই মনে হবে যখন শর্টকাট বই পড়ে তুমি আশা করবে সিলেকশন পাওয়ার। সবচেয়ে বড় ভুল এটা। ডেলি প্র্যাকটিস না করলে তোমার পক্ষে এটা সত্যিই অসম্ভব। যদি মক টেস্ট এড়িয়ে যাও তাহলে আরোই অসম্ভব। তাহলে আশা করছি তোমাকে বোঝাতে পারছি আমি যে সম্ভব হলে কখন আর সম্ভব না হলে কিভাবে সম্ভব নয়, ঠিক আছে। তোমাকে যেটা মাথায় রাখতে হবে, প্যাটার্ন, স্পিড আর অ্যাকিউরেসি, এই 3টে জিনিসই হলো খেলা ব্যাংকিং এক্সামের ক্ষেত্রে। ব্যাংকিং এক্সামের খেলা হচ্ছে এই 3টে জিনিসই, ঠিক আছে। ডিপ নলেজ প্রয়োজন হয় না এখানে, ঠিক আছে। টার্গেটেড প্রিপারেশান দরকার, যেটুকু প্রয়োজন সেটুকু, ওকে। ফাইনাল টিপস কি বলছে দেখো, তোমার জন্য এটা বোনাস টিপস বলতে পারো আমার তরফের দিক থেকে। কি সেটা, সায়েন্টিফিক ওয়েতে তোমাকে যদি আজকে আমি বোঝাতে চাই, ডিসিশান পয়েন্ট এই জায়গাটায়, তোমার ডিসিশান এই জায়গায় দাঁড়িয়ে আছে। তুমি কোন লেভেলের পরীক্ষা দিতে চাও। তোমার যদি মনে হয় যে আমার হাতে টাইম অনেক কম, আমার পরিবার আমাকে সাপোর্ট দিতে পারছে না, আমার খুব তাড়াতাড়ি একটা স্টেবিলিটি দরকার, তাহলেও বলবো যে তুমি বলো, যদি বলো যে আমার একটা সেফ গভর্নমেন্ট জব প্রয়োজন, তাহলে বলবো ক্লার্ককে টার্গেট করো, ব্যাংকিংয়ের ক্লার্ককে আগে টার্গেট করো, ঠিক আছে, ক্লার্ককে টার্গেট করো। এবার তুমি যদি বলো যে না স্যার আমার একটুখানি লিডারশিপ পছন্দ, আমার লিডারশিপ চাই আমার, ঠিক আছে, বা হাই স্যালারি আমার টার্গেট, ঠিক আছে, প্রেশারে আমি হ্যান্ডেল করতে পারবো, তাহলে আমি বলবো তোমাকে তুমি পিওকে টার্গেট করো। এবারে সত্যি কথা বলতে তুমি যদি দেখো দুটোর মধ্যে ব্যাপারটা, এই যে ক্লার্ক লেভেল তোমাকে বললাম প্রথমে টার্গেট করো যদি তোমার হাতে কম সময় থাকে বা খুব তাড়াতাড়ি তোমার স্টেবিলিটি দরকার হয়, তারপরে বললাম পিও। ভালো করে তুমি যদি খেয়াল করো, তুমি যদি বিগিনার হও, ঠিক আছে, প্রথমে আমি বলবো তোমাকে সাজেস্ট করবো তুমি ক্লার্ক লেভেলের পরীক্ষা দিয়ে ক্লার্কে একটা সিলেকশন নিয়ে ক্লার্কের জায়গাটাকে স্ট্রং করো। তারপরে ওই একই বেস দিয়ে পিও তুমি কিন্তু পেয়ে যেতে পারবে। কেন? কারণ 70% সিলেবাস সেম, ক্লার্কের সাথে পিওর 70% সিলেবাস প্রায় সেম। তো সেজন্য তখন তুমি যদি একবার ক্লার্কটাকে তুমি বাদিয়ে দিতে পারো, তাহলে তোমার কিন্তু এই যে আমাদের পিও পাওয়াটা বেশি কঠিন হবে না, তুমি নিজেই তখন করে ফেলতে পারবে। তাহলে এই ফাইনাল টিপস তোমাদের আজকের এটাই ছিল। আশা করছি বুঝতে পারলে কম পড়ে কি ব্যাংকের চাকরি সত্যিই পাওয়া সম্ভব, আর যদি পেতে হয় কোন ওয়েতে তোমাকে কিন্তু যেতে হবে। তো আজ ভিডিওতে এটুকুই ছিল। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট বক্সে সবাই অবশ্যই জানাবে, বা কোন রিলেটেড ক্লাস তোমরা চাইছো সেটা অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর মাধ্যমে। টিল দেন বাই বাই, স্টে হ্যাপি, স্টে হেলদি। থ্যাংক ইউ সো মাচ, উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ অল।